আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ ৭১-এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ আজ কেমন আছে? বাংলাদেশের আওয়ামী লীগের ফলটা কি হবে? ভবিষ্যৎটা কি হবে? বাংলাদেশের রাজনীতিতে কি নতুন কোনো মেরুকরণ, নতুন কোনো পরিবর্তন দেখা গেল এবং ভূ-রাজনৈতিক পরিবর্তন? এখনো মনে হচ্ছে যেন মানুষের প্রশ্ন, মানুষের শঙ্কা, অনিশ্চয়তা কাটেনি। নির্বাচন একটা হয়ে গেল যেমনভাবেই হোক। এই বিষয়গুলো নিয়ে আমরা এমন একজন মানুষের সাথে আজকে কথা বলব যিনি আ ম মানে আন্তর্জাতিক বিষয়গুলো খুব ভালো করে পর্যবেক্ষণ করেন। উনি জানেন এটাই উনার কাজ। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ নিযুক্ত স্থায়ী প্রতিনিধি, বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আ ডক্টর এ কে আব্দুল মোমেন। মোমেন ভাই, আপনাকে ইসলাম। দৃষ্টিকোণ ৭১ পক্ষ থেকে স্বাগত আপনাকেও জানাই। ধন্যবাদ এবং আপনার সহকর্মী যারা কাজ করছেন তাদের ধন্যবাদ। বিশেষ করে যারা আপনার দর্শক এবং শ্রোতা তাদের প্রতি রইল আমার শুভানন্দন এবং অনেক অনেক আহ, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধা। আ আমরা যেটা বলছিলাম যে মানুষের মধ্যে আশঙ্কাটা কাটেনি। আমি যখন কথা বলছি গত ২ দিন যাবৎ, এক ধরনের স্বস্তি এসছে হয়তো, আবার আসেইনি অনিশ্চয়তাটা। তো যেভাবেই হোক আওয়ামী লীগকে একটা বাইরে রেখে দেশে একটা নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে আওয়ামী লীগের ছিল প্রতিদ্বন্দ্বী বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করতে চলছে। আওয়ামী লীগের প্রথম সারির একজন নেতা বা একজন প্রাক্তন মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখেন, আপনার প্রথমত যে একটা জ্যানত্যান নির্বাচন হলো, প্রশ্নবিদ্ধক নির্বাচন হলো। এই প্রশ্নবিদ্ধ নির্বাচনের জন্য বিএনপি দায়ী নয়, দায়ী মূলত সেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আপনার প্রফেসর মোহাম্মদ ইউনূস। উনি অত্যন্ত সুচতুর ভাবে আওয়ামী লীগের নিষিদ্ধ করে রাখলেন, আর তারপরে নির্বাচনটা করলেন একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, এবং তাতে অবশ্যই বিএনপি তারা আপনার অনেক অনেক সমর্থন পেয়েছে। 212টা দেখতেছি, হ্যাঁ, 300-এর মধ্যে, এবং পাবলিক তাদের সাপোর্ট দিয়েছে। নির্বাচনটা খুব সুষ্ঠু হয়েছে, কোথাও জ্বালাও পোড়াও নাই। আগে যখন বিএনপি কিংবা জামাত এই নির্বাচনগুলো বর্জন করত, তখন কয়েকশো, 500-600 সেন্টার জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যেত, প্রত্যেক জায়গাতেই মারামারি হতো। এইবারে মারামারি নাই, কারণ আওয়ামী লীগ বর্জন করে বাড়িতে বসেছিল। আপনার ইউনূস সরকার যখন আওয়ামী লীগরে বাদ দিল, নিষেধাজ্ঞা দিল, আওয়ামী লীগ তার বিরুদ্ধে আপনার কোর্টে গিয়ে কোনো রিট করার সুযোগ পায় নাই, কারণ সব বিচার বিভাগ দখল করে ফেলেছে উল্টো দল। আপনার তারা আওয়ামী লীগ কিন্তু অ্যাক্টিভিটিটা খুব দুর্বল ছিল। তারা আপনার ইলেকশন কমিশনের অভিযোগ দেয়নি। যখন ইলেকশন কমিশন এই ধরনের আপনার এই আওয়ামী লীগ বিবর্জিত নয় নির্বাচন করছে, আর তাছাড়াও আওয়ামী লীগ যেটা আমার মনে হয় যেটা করেনি, বিদেশি কোনো প্রতিষ্ঠানকে, বিদেশি সংস্থাগুলোকে তাদের অভিযোগগুলো ঠিক মতো তুলে ধরেনি। কারণ এবারে নির্বাচনের পরে বিভিন্ন দেশ যে ধরনের আপনার রিপোর্ট দিচ্ছে, এই সবই নির্বাচনের সপক্ষে। তারা যে একটা বিরাট সংখ্যক লোক, প্রায় 50-60% জনগণকে আপনার তাদের চয়েসের ক্যান্ডিডেট পায় নাই, সেটা কোথাও কেউ উল্লেখ করে নাই। সবাই বলে খুব সুন্দর নির্বাচন হয়েছে, কোনো হানাহানি নাই, হ্যাঁ, লোকজন নিশ্চিন্তে, অল্প লোক হয়েছে কিন্তু কোনো হানাহানি নাই। আওয়ামী লীগ সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা ব্যর্থ হয়েছি, আমরা বিভিন্নভাবে ব্যর্থ হয়েছি। আমার বহু আওয়ামী লীগের সহকর্মীরা দেশে পালিয়ে বেড়াচ্ছেন, ভয়ে দেশ থেকে পালিয়ে গেছেন। কেউ শখ করে দেশ থেকে পালিয়ে যায় নাই, ভয়ে পালিয়েছে। কিন্তু ভয়ে পালিয়ে যাওয়ার পর তো এখন তো সেফ, কিন্তু তারা মুখ সবাই বন্ধ রেখেছেন, মনে করতেছেন বিদেশি কোনো শক্তি তিনাদের সাহায্য করবে, আর তখন তিনারা আবার স্বদেশে ফিরবেন। এটা দিয়ে এটা সম্ভব না। তাদের বলতে হবে, প্রচারণা চালাতে হবে। দুনিয়াটা এখন প্রচারণার জায়গা। এই ক্ষেত্রে আমার মনে হয় আমার দল
মোটামুটি ভাবে ব্যর্থ হয়েছে। কোনো সিস্টেম্যাটিক প্রচারণা কোথাও সেই ধরনের শক্তিশালী চালাতে পারেনি। ইউরোপিয়ান ইউনিয়ন দেখলাম তারা তার স্টেটমেন্টে বলছে খুব সুন্দর ইলেকশন হয়েছে, কিন্তু কখনো বলেনি যে ডেমোক্রেসির মূল মন্ত্র জনগণের আপনার সমর্থনের সরকার, এই জনগণই বাদ, কিন্তু সিলেক্ট গ্রুপ অফ পিপুলকে নিয়ে নির্বাচন হয়েছে, এই কথাটা বলেনি। তার মানে দুটো, একটা হচ্ছে আমাদের প্রচারণা, আমাদের তথ্যগুলো ঠিক মতো প্রকাশ করা আমরা পারিনি, আর দ্বিতীয়ত ওদের যারা ওদের নিয়োজিত হয়েছে তাদের ধ্যান ধারণা বোধ ওই ধরনের, কারণ তারাই তো হয়তো বিদেশিরাই সরকার এখানে করেছিল। তবে গুড নিউজ ইজ একটা নির্বাচন হয়েছে, নির্বাচনটা প্রশ্নবিদ্ধ এবং জালিয়াতির নির্বাচন। এত জালিয়াতি, আজকে দেখলাম একটা তথ্য আপনাকেও পাঠিয়েছি যে রাজশাহীতে সর্বমোট ভোটার সংখ্যা হলো 3,19,000, আর সেইখানে হার পক্ষে ভোট পড়েছে 7,81,000, ডাবল থেকে বেশি, 2.5 গুণ বেশি, আপনার 244% বেশি আপনার ভোট পড়েছে। এই যে ধরনের জালিয়াতি নির্বাচন, হ্যাঁ, মানে এটা তো নিশ্চয়ই গ্রহণযোগ্য নয়। কিন্তু আপনার প্রত্যেক, এবং এই ঘটনা প্রায় জায়গায় হয়েছে, কারণ সন্ধ্যা 7টায়, সকালবেলা 7:30টায় নির্বাচন শুরু হওয়ার কথা, আপনার এশার নামাজের পরেই সবগুলো কিসে সিলেক্টিভ ভোটিং প্লেসে আপনার স্টাফিং করা হয়েছে। আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, ইউনূস সাহেবের যে এনসিপির নেতা অধিকাংশই জয়লাভ করেছে, যাদের জয়লাভের কোনো ধরনের নিশানা ছিল না, কোনো ধরনের অবস্থান ছিল না, এরা সবই ওই রাতের বুটে আপনার জয়লাভ করেছে। সুতরাং এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ। ইনস্টেড অফ দ্যাট, প্রশ্নবিদ্ধ হওয়া সত্ত্বেও আমি এই নির্বাচিত যিনি নেতা সেই তারেক রহমানকে সাধুবাদ জানাইছি, কারণ তিনি তার দলকে গুছিয়ে নিয়েছেন। আমরা আগেই বুঝেছিলাম যে এবছর তিনি অনেক জয়লাভ করবেন, কারণ প্রথমত উনি রাজকীয় পরিবেশে বাংলাদেশে ফিরলেন, মনে হলো প্রধানমন্ত্রী ফিরতেছে, রাজা ফিরতেছেন, এতে তার গ্রহণযোগ্যতা অনেক বাড়ে। আর একটি ওনার মার মৃত্যুর ফলে সারা দেশে মানুষ মৃত্যুর জন্য ওনাকে শ্রদ্ধা জানিয়েছে। এই দুইটা ইভেন্ট বিএনপির গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দেয়। আর সরকার কোন পর্যায়ে শুনেছিলাম যে জামাতকে তারা প্রমোট করতে চাচ্ছে, আর আমরা তো জামাত চাই না, যা এটা হচ্ছে নাইমামার চেয়ে কানামামা ভালো। যেহেতু এই জামাতকে বাদ হয়েছে, সেই জন্য আমরা এই বিএনপি তবু একটা রাজনৈতিক দল, তাকে আমরা গ্রহণ করেছি। আর জামাত তো বাংলাদেশের শত্রু, তারা বাংলাদেশই বিশ্বাস করে না, তারা তো এখনো পাকিস্তানি আছে। সুতরাং তাদের যেভাবে তাদের কি হচ্ছে, সরকার বাহাদুর যেভাবে তাদের প্রমোট করতেছিলেন, ভয় হচ্ছিল যে বাংলাদেশ একটা তালিবান দেশ হয়ে যায় কিনা। সেই দিক থেকে আমার মনে হয় বিএনপির জয়লাভ আমাদের জন্য ভালো হয়েছে। অনেক ধন্যবাদ। আপনি সাধুবাদ জানালেন, কারণ আপনি দুটো বিষয় আমি বুঝতে পারলাম। আপনি বললেন যে যেভাবে নির্বাচনটা হয়েছে, যে একটা ইলেকশন, সেই ইলেকশনটা আসলে ইউনূসের পরিকল্পনায় হয়েছে, মহাপরিকল্পনা। সুতরাং আপনি সেটাকে এক সাইডে রাখলেন, আর বিএনপির সবকিছু মিলিয়ে একটা সরকার তো যেমন তেমন হোক হলো, সেই জন্য আপনি সাধুবাদ জানিয়েছেন। আমি একটা কথা, গত 5ই আগস্টের পর থেকে প্রায় 1.5 বছর বেশি সময় চলল, এই সময় আওয়ামী লীগের দৃশ্যমান উল্লেখ করার মতো কোনো রাজনৈতিক পরিকল্পনা দেখিনি। আওয়ামী লীগ কি আসলে দিশেহারা, কোন রকম আওয়ামী লীগ করতে অনেকদিন পারছে না, সরকারে নাকি ছিল, আমরা জানতে পারছি না? আওয়ামী লীগ অনেকদিন সরকারে ছিল, জি তার সেইখানে আপনার একটা আরাম আয়েশের মধ্যে ছিল, জি এই সংগ্রাম ভুলে গেছে। যে দলের সৃষ্টি হলো সংগ্রাম দিয়ে, সেই দল এইসব ভুলে গেছে। এখন তারা খুব এমন হয়েছে, খালি হুকুম চাই, হুকুমে অমুক হয়ে যাবে, আর মনে করি যে অন্যরা তাকে সাহায্য করবে। এই যে সংগ্রামী মনোভাব, এইগুলো মনে হয় কমে গেছে, কিংবা প্রকাশ আমি দেখিনি। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। এখন আওয়ামী লীগ জিয়ে রেখেছে কে? আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগ জিয়ে রাখেনি। কোথায় মকসুদ সাহেব, সেই সাংবাদিক? কোথায় নবনীতা? কোথায় আপনি? আপনার
এরা আওয়ামী লীগের কোনো অফিস বেহারানো না। হ্যাঁ, আপনার তারাই এখন আওয়ামী লীগ রে, আপনার এই কাজী রুনা, তারাই এখন ওই আওয়ামী লীগ দেশের বাজে জিনিস তারা প্রকাশ করছে। আওয়ামী লীগের লোক তো কোথাও দেখি না। আমি একটা রিপোর্ট তৈরি করলাম আপনার অনেক হেঁটে, রিপোর্টটা জুলাইয়ের 10 তারিখে, এবং আমি আশা করলাম যে আমাদের দল এটাকে প্রমোট করবে। আনফরচুনেটলি এটা কোথাও কেউ প্রমোট করলো, ওই সাংবাদিক কাছে যেতে হলো আমাকে গিয়ে যে এটা একটু কিন্তু প্রমোট করার একটা লোকই নাই। আর আমি যে প্রেস থেকে ঢাকায় পাবলিশ কিসের উপর করলাম, রিপোর্ট করেছিলেন ভাই? এইটা আপনার কাছে নাই। এইটা হচ্ছে গিয়ে আমাকে বোধহয় দেন কারেন্ট নাই এটা বোধহয়। ক্রাইসিস ইন বাংলাদেশ। এইটা আপনার ইউনূস সরকারের যত অপকর্ম, অপশাসন, বিচার প্রহসন, তার তথ্যভিত্তিক একটি রিপোর্ট আমি করেছি তখন, 129 পেজের। হ্যাঁ, এবং সেখানে ছবি যে পুলিশগুলো মারা গেছে তাদের ছবি, আওয়ামী লীগের যে ওই 5ই অগাস্টের মধ্যে যে 122 জন মারা গেছে সেইগুলোর তথ্য সবই ওখানে সম্বলিত। আর ইউএন এর রিপোর্ট যে ডিফেক্টিভ, তার একটি তথ্যবহুল আপনার কি দিয়েছি ওখানে, তথ্য দিয়েছি আমি। সমকাল, সমকাল, ডেইলি স্টার এবং প্রথম আলো, প্রথম এরা আলো। প্রত্যেকদিন কয়জন মারা যেত তার হিসাব দিত। আমি এগুলো টেলি করে দেখলাম। 16ই জুলাই থেকে 5ই অগাস্ট শেখ হাসিনার বিদায় পর্যন্ত সর্বমোট 329 জন মারা গেছে। এর মধ্যে কিছু পুলিশ মেরেছে, কিছু ওই প্রাইভেট শুটার 7.62 বুলেট দিয়ে মেরেছে। আর 5ই অগাস্ট শেখ হাসিনার বিদায়ের থেকে 8ই অগাস্টে 328 জন মারা গেছে। এই সর্বমোট 657 জন এই বিভিন্ন এই পত্রিকাগুলো শেখ হাসিনার সমর্থক না, এরা শেখ হাসিনার উল্টো পত্রিকা। সেই উল্টো পত্রিকা মোটামুটি এই 657 জন মৃত্যু হয়েছে। যারা ইউনূস সাহেব আপনার বললেন যে 1400 হয়ে গেল, সাথে সাথে ইউএনও 1400 বললো, আমি হ্যাঁ সেটাতে আসছি। হ্যাঁ, এখানে বলি এইগুলো যে মারা গেল, হ্যাঁ, এই 657, প্রথম ইউএন এর প্রাথমিক রিপোর্টে বলেছিল 650 মারা গেছে। হ্যাঁ, মোটামুটি একটা ঠিক মতো ছিল। পরে ইউনূস সাহেবের সাথে বুলকার টুক সাহেবের সাথে দেখা হলো, উনি সাথে সাথে ওকে বললেন যে এরকম 1500 না 1400। বুলকার টুক সাহেব কোন ধরনের এভিডেন্স ছাড়া একটা ব্যক্তিগত উদ্যোগে একটা রিপোর্ট তৈরি করে ইউএন রিপোর্ট বানালেন, তাতে তিনি 1400 কত জানি দিলেন। এর মূল কারণটা হলো, আমি হিসাব করে দেখলাম যে সিরিয়াতে যখন আপনার এই কিলিং হয়, এই যে সিরিঞ্জের মানে কেমিক্যাল রিয়াকশন, তখন পশ্চিমা বিশ্ব বলছিল 1400 জন মারা গেছে, পরে কমিয়েছে। আপনার যখন লিবিয়াতে আপনার জেলে কি হয়, আন্দোলন হয়, তখন সেইখানে পশ্চিমা দেশগুলো বলছিল 1400 জন মারা গেছে। আর সম্প্রতি আপনার ইসরায়েলে যখন হামাস আক্রমণ করে, তখন ইসরায়েল প্রথম বলছিল 1500 জন মারা গেছে, পরে বলল যে না, 1219 জন মারা গেছে, আর 230 জন আপনার কিডন্যাপ করে নিয়ে গেছে। এই 1400 1500 এক জকমারি আছে। ইউনূস সাহেব সেইটাই, উনি বিদেশি বেশি পছন্দ করেন, সেইটা বলেছেন, তুক সাহেব সেইটাই দিয়ে দিয়েছেন। এইটা, এইটার ফলে, এই রিপোর্টের ফলে দুটো হয়েছে। একটা হচ্ছে ইউএন এর ক্রেডিবিলিটিটা নষ্ট হয়েছে, তাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয়েছে, এই জন্য বুলকার টুক শুড বি রেসপন্সিবল। আর সেকেন্ড যেটা হয়েছে, যারা সত্যিকার ভাবে প্রাণ দিয়েছে এই 5ই অগাস্টের আন্দোলনে, এই জুলাইয়ের আন্দোলনে, তাদের প্রতি একটা আপনার কি বলবো, তাদের প্রতি একটা কি কাজ হয়েছে যে সম্মান তাদের ঠিক মতো দেওয়া হয়নি। তাদের আত্মত্যাগ না দিয়ে এর মধ্যে বুইপুর ওখামা লোকের নাম ঢুকিয়ে দিয়েছে। ইউনূস সাহেবের হেলথ অ্যাডভাইজার, উনি একটি তথ্য বের করেছেন, যত লোক মারা গেছে 1 জুলাই থেকে 15ই অগাস্ট, তাদের হিসাব দিয়েছিলেন, তাতে তিনি বলছিলেন 834 জন। এর মধ্যে কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ সাপের কাপড়ে, কে সাপের কামড়ে, কেউ আপনার হার্ট অ্যাটাকে, সব আছে। এবং এর মধ্যে আবার এক পর্যায়ে 52 জন বের হয়ে আসলো, বললো তারা জীবিত। আরেক জীবিত আছে। পর্যায়ে বের হয়ে আসলো 21 জন জীবিত। তো এই হিসাব নিসাব দেখলে ওই 650 বেশি আপনার এই আন্দোলনের সময় 329 জন, আর আন্দোলনের পরে এর বেশি হবে না। কিন্তু এই মিথ্যা তথ্য আমি এগুলো আমার রিপোর্টে প্রকাশ করেছি, এবং উইথ এভিডেন্স, বিকজ ওই সব পত্রিকার কি দিয়ে আমি আশা করেছিলাম আমার দল আওয়ামী লীগ এইগুলো প্রচার করবে, জানাবে, কিছুই করেন নাই।
পাঠিয়ে দিছি, ওনার পড়ছেন, পড়ে শেষ, এই পর্যন্তই। তো এইভাবে একাধিক ইস্যু। আর যে ইস্যুগুলো তুলে আনছে আওয়ামী লীগ তুলে আনতেছে না, আনতেছেন সংবাদ মাধ্যমের লোকেরা লুকিয়ে লুকিয়ে কিছু কিছু তথ্য প্রকাশ করতেন। এটা আমার কাছে খুব ডিসঅ্যাপয়েন্টিং মনে হলো। আর যেখানে প্রত্যেক অনেক শহরে, আমি ব্যক্তিগতভাবে বিদেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠান থাকুক, আমি এটা দলের লেজুর থাকুক, আমি আই ডোন্ট লাইক ইট ইন প্রিন্সিপাল, হ্যাঁ, বাট এগুলো হয়ে গেছে। কিন্তু সেই যে অত অত প্রতিষ্ঠান আছে, তারা আপনার একটা হোটেলে বসে মিটিং করেন, সবই তুলেন, তাতে মনে করেন বিরাট অর্জন হয়েছে। কিন্তু স্টেক হোল্ডারের কাছে রিচ করতে, আই টেল ইউ মাই স্যাড স্টোরি। আমি যখন এইখানে ব্যক্তিগত সব শিক্ষক ছিলাম, কোনো তখন দল ছিল না, আমি আমি আই এম টকিং অফ 80s, হ্যাঁ, 90s, তখন দল টল ছিল না। তখন আমাদের ব্যক্তিগত সম্পর্ক অনেক কংগ্রেসম্যান, অনেক সিনেটরের সাথে ছিল। আর আমি যখন 1988 সালে বাংলাদেশের উপরে হিয়ারিং করলাম এরশাদ সাহেবের, কোন লোক না, আমি আর আমার দুই দুই বন্ধু, আর পরে ওখানে স্বাধীন মালিক ছিল, তারে বললাম, তার কাছে অ্যাডভাইস নিয়েছিলাম যে বলতো কারে নেই, বলে আপনি যেন না, আপনি যেন না, কেন আপনি গেলে ঝামেলা হবে। সে কিন্তু আমাদের দল টল কিচ্ছু করে না, উল্টা। হ্যাঁ, আমরা এই দুই তিনজনে, আরেকটা ছিল মুনির, উই আর এই যে কংগ্রেগেশনাল হিয়ারিং 1988 এরশাদের সময়ে। কিন্তু এখানে কোনো দলটল কিছুই ছিল না, নিজের ব্যক্তিগত উদ্যোগে, পার্সোনালি। কিন্তু এখন আমি তাজ্জুব, এত বড় আমার দল, আমি না গত 15 বছর থেকে এই শহরের মানে ডিটাচ, তাদের কোনো কংগ্রেসম্যান, কোনো সিনেটর তাদের ব্যক্তিগত বন্ধু না, তাদের বাড়ির বাচ্চার বার্থডেটা কেউ আসে না, ওদের বার্থডেতে তারা কেউ যায় না, দে হ্যাভ নো রিলেশনশিপ, একেবারে জিরো। এটা আমার কাছে খুব পীড়াদায়ক, একেবারে খুব পীড়াদায়ক। আমার পুরনো বন্ধুরা অনেকে মরে গেছে, কিন্তু অনেকে কিন্তু রিটায়ার এখানে করেছে। আমি একটু আপনাকে ইন্টারফেয়ার করি। আপনি হ্যাঁ, তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আপনার সময় তো মনে করেন প্রেস মিনিস্টার, তারপর অ্যাম্বাসেডর, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় পদায়ন ছিল, এবং আমি আপনার টেনিয়রের কথা বলছি, বাদ বাকিগুলো বাদই দেন। ওনারা মানে আমার কাছে, আমি জাস্ট একটা প্রশ্ন আমার মনে আসছে ইদানিং, যে কিসের ভিত্তিতে একটা মানুষ একটা মনে করেন অ্যাম্বাসেডর হয়ে গেল, ওনারাই তো এই রিলেশনশিপটা বিল্ড করার কথা, কনসুলেট হয়ে গেল, মানে কেন করতে পারে না, বা দেখেন যোগ্য লোক আমাদের যোগ্য দেশে যত জায়গায় ছিল না? হ্যাঁ, আমি নেত্রীকে এক সময় বলেছিলাম, তখন মন্ত্রী উন্নতি হই নাই, তখন অনেক বলা বলি করতে পারতাম। সেটা 2008-এর দিকে, হ্যাঁ, যখন এখানে উনি এসেছিলেন বন্দি জীবন থেকে, যে আপনার রাজনীতিবিদরা যদি আপনার অ্যাম্বাসেডার বানান, তাহলে অনেক উপকার হবে, বিকজ দে হ্যাভ এ ডাইরেক্ট লিঙ্ক উইথ ইউ, এবং তখন কাজটা ত্বরান। কিন্তু আমাদের সিস্টেমে এমন সিস্টেম হয়েছে, ব্রিটিশরা করে দিয়ে গেছে, সেটি করে দিয়ে গেছে যে অফিসিয়ালস যারা যারা ওই ডিপ্লোম্যাটিক ক্যারিয়ার সার্ভিসে, তারাই শুধু। কিন্তু দুনিয়াতে যারা ভালো ডিপ্লোম্যাট, এরা কেউই ক্যারিয়ারিস্ট না। আপনি যদি দেখেন গ্রোমিকো, আপনি যদি দেখেন আপনার দুনিয়ার এই কিসিঞ্জার, কিসিঞ্জার উই মে নট লাইক হিম, বাট ইজ এন আইকন ইন দি ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ড। হ্যাঁ, এরা কেউই কিন্তু ক্যারিয়ারিস্ট না, এরা সবই হচ্ছে বাড়িতে কেউ শিক্ষক। আপনি যদি দেখেন এই আয়ারল্যান্ডের সমস্যা দূর, হু ডিড ইট? হ্যাঁ, মিশেল, হু ইজ হিজ এ লয়ার। আপনার আপনি যখন কসোবার সমস্যা দূর করেছে, সে কি? সে একটা মার্কেটিং ডিরেক্টর। যত আপনার আমাদের ভারতবর্ষের দিকে যদি আপনার পুরো দেখেন, রাধাকৃষ্ণনকে খুব বড় নাম করা লোক ইউএনএতে ছিলেন, তাকে এখনো সম্মান এসে, হু ইজ হি ইজ এ ফিলসফার, হ্যাঁ, নট এ ক্যারিয়ারিস্ট। তো আমাদের দুঃখ হলো আমাদের দেশে সবই ক্যারিয়ারিস্ট, এরা হলো সেকেন্ডারি, সেকেন্ড ম্যান হিসাবে দে আর গুড, তারা আইন কানুন গুলো দেখেন, কিন্তু এজ এ লিডার সে একজন হওয়া আমার ব্যক্তিগত অভিমতে। এবং সেই জন্য এটা আমেরিকানরা করে, আমেরিকার বড় বড় সব ক্যাপিটালে হচ্ছে কি ফর্মার কংগ্রেস, মানে আদার দেন এতে, এইটা একটা। আর আমাদের এইটা নাই, ওরা চাকরি করেন, সুতরাং যে সরকারে আসে তারা সেই সরকারেরই, তাদের কোনো কনভিকশনের খুব অভাব। হ্যাঁ, দে হ্যাভ নো কনভিকশন, যতদিন আপনি সরকার আছেন তো আপনার গোলাম। তো এইটা একটা আমাদের দৈন্যতা, আমাদের সিস্টেমের কারণে। আর আরেকটি বড় দৈন্যতা হলো আমাদের যে ইন্টেলিজেন্স। আমেরিকার এফবিআই চিফ ইজ এ লয়ার, ইজ এ সিভিল গাই,
ইংল্যান্ডের এম্পায়ার সবই সিভিল গাই। আমাদের দেশের এগুলো হচ্ছে সব আমাদের এই আর্মি টার্মি এগুলো, আর ড্রেস ট্রেস পরে থাকেন, কিন্তু তথ্য সংগ্রহ সব ক্ষেত্রে আপনার বঙ্গবন্ধুর মৃত্যু তারা আজ করতে পারেন নাই, জিয়াউর রহমানের মৃত্যু তারা আজ করতে পারেননি, তারা আপনার বিডিআর বিদ্রোহ আজ করতে পারেন নাই, যতগুলো বড় বড় ইভেন্ট আর এই 5ই অগাস্টের কাহিনী তারা আজ করতে পারেননি। সুতরাং আমার মনে হয় উই হ্যাভ টু রিভ্যালিউট, এবং তাদের এই হোল হোল প্রসেস অফ কালেক্টিং ইনফরমেশন এই বিদেশের দিকে তাকায় থাকতে হয় তথ্যের জন্য। ইট ইজ ভেরি সারপ্রাইজিং। যাই হোক, তো সেইটা না, আমি মনে করি যে আমরা দেশে এখন যেটা, আমি যে তারিক তারিক রহমান সাহেবকে থ্যাংক ইউ দিয়েছি, তার সাথে কয়েকটা আপনার উপদেশও দিয়েছি, উনি গ্রহণ করবেন কিনা জানি না। উনি ছোট বাচ্চাবেলা আমি ওনাকে দেখেছি, হ্যাঁ, স্কুলে যখন পড়তে, কিন্তু এরপরে আর কোনোদিন আমার সাথে ওনার সাক্ষাৎ হয়নি। আমি ওনাকে কিছু উপদেশও দিয়েছি। উপদেশ দিয়েছি যে আপনি জয়লাভ করেছেন, এই জন্য আপনাকে সাধুবাদ, তবে আপনি নতুন সরকার গঠন করলে খুব চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। আমি বলেছি যে বড় বড় চ্যালেঞ্জ হচ্ছে বিচার বিভাগ। বাংলাদেশে বিচার বিভাগ থামাশা হয়ে গেছে। ইট হ্যাজ বিকাম এ ভেহিকল অফ এক্সটর্শন এন্ড করাপশন। এইটা আপনি না যদি না করেন তাহলে আপনার স্থায়িত্ব সীমিত হয়ে পড়বে। আমি বলেছি যে পুলিশের কথা, যে পুলিশগুলো মারলো, তাদের প্রত্যেকের বিচারের একটা ব্যবস্থা করা উচিত। এগুলো না করলে দে উড বি, দে আর সো ডিমোরালাইজ, ওদের দিয়ে কাজ হবে না। আমি বলেছি যে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। আমি বলেছি যে আপনি দেশটাকে গঠন করে ডিভাইডেড হয়ে গেছে, ফ্র্যাগমেন্টেড। ইউনুস তার ভেঞ্জিয়েন্স এবং হেট্রেড এই পলিসি দিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এই অবস্থাকে আপনি ইউ হ্যাভ টু ইউনাইটেড। ইউনাইটেড জন্য যে দরকার, এক হচ্ছে গিয়ে আওয়ামী লীগের কাছ থেকে, রাজনৈতিক দলের সব রাজনৈতিক দলের থেকে আপনার এই ব্যান, এই নিষেধাজ্ঞা উড্র করতে হবে। যারা পলিটিক্যালি যাদের জেলে নিয়েছেন, জার্নিস্ট জেলে নিয়েছেন, তাদের ছেড়ে দিতে হবে বিনা শর্তে, এবং এই ফলস কেসেস, ফ্রডুলেন্ট কেসেস গুলো, সব মামলাগুলো প্রত্যাহার করার দরকার। আমি ওনাকে বলেছি যে এইগুলো যদি না করেন, দেশে এই নির্বাচনের মূল উদ্দেশ্য হচ্ছে স্থিতিশীলতা অর্জন এবং অর্থনৈতিক আপনার রিকভারি, এইগুলো কোনোটাই হবে না। আর এমনি আপনাকে হেঁটে বেঁধে দিয়েছে, এমন ভাবে বাঁচছে যে আপনি বহু নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। সে অনেকগুলো আপনার খুব সিনিস্টার এগ্রিমেন্ট করেছে, আমরা জানি নাকি, এবং এইগুলোর ফলে আপনি বেশ কষ্ট থাকবেন, এবং এই কষ্ট থেকে উত্তরণের জন্য আপনার প্রয়োজন দেশের সকল লোকের, মানুষের সমর্থন। সেটা আওয়ামী লীগ বলেন, অন্য দলেরও আপনার সমর্থন অনিবার্য। এইটা যদি করতে পারেন আপনার স্থায়িত্ব বেশি দিন হবে, আর যদি না করতে পারেন এই সেটা কতদিন টিকে রাখবেন সেই সম্পর্কে সন্দেহ। তা আমি ওনাকে একটা উপদেশ দিয়েছি যে আপনি এই জ্যানত্যান একটা নির্বাচনে, আর এই নির্বাচনে যে কন্ট্রোভার্সিয়াল করেছে সেটা আপনি করেন নাই, করেছে ইউনুস, এবং এটা না করলেও আপনি হয়তো জিততেন। হ্যাঁ, সুতরাং আপনাকে প্রশ্নবিদ্ধ করে রেখেছে ইউনুস, এই অন্তর্বর্তী সরকার। তো এই দিয়ে আমি লিখে, অনেকে এটা অপছন্দ করেছেন, বাট আই থট ইউনো আমি দেশটা ভালোবাসি। দেশে ধ্বংস হয়ে যাচ্ছে বলে আয়তর্জনী যেহেতু ক্ষমতায় যাচ্ছেন, তাকে কিছু বলা আমার পক্ষ থেকে, পরে বলবেন আপনারা বলেন নাই। হ্যাঁ, বলে দিলাম আমাদের পক্ষ থেকে, যা তখন বাকিটুকু তুমি গ্রহণ করো না করো। তা আমি এই সব আসল আসল ইস্যুগুলো তুলে ধরেছি, আর বলছি যে আপনি ছেলে মেয়েগুলোকে স্কুলে পাঠান, দেশ ভবিষ্যৎ ধ্বংস। এই এখন তো স্কুল টুল কিছু নাই, একেবারে শেষ করে দিয়েছেন। আর এই হস্টিলিটির মনোভাবটা, যে কোনো, এই যে হস্টিলিটি নিজের দেশের লোকের বিরুদ্ধে, প্রতিবেশীদের বিরুদ্ধে, বিশ্বের অন্য দেশের বিরুদ্ধে, এই যে একটা এনমিটিক রিলেশনশিপ, এইটা দিয়ে বাংলাদেশ এমন একটি স্ট্র্যাটেজিক কান্ট্রি, এমন একটি নির্ভরশীল কান্ট্রি, যেখানে আমাদের উন্নয়ন সব নির্ভর করে অন্য সুসম্পর্কের উপরে। সুতরাং আপনি সুসম্পর্ক তৈরির জন্য, ইউনুস ধ্বংস করে দিয়েছে, আপনার কাছে লোক গিয়ে যাবে না, আপনি বরং সুসম্পর্ক তৈরি করেন, যাতে দেশটাকে, দেশের মানুষের মঙ্গলের জন্য এইসব কাজ করেন, আর আওয়ামী লীগের সাথে নিয়ে কাজ করেন, কারণ দেশ আওয়ামী লীগের এটা আপনি বৃহত্তর। আমি ভালো ওনাকে বলেছি। বলেছেন। হ্যাঁ,
এটা উনি আপনি বহন ভালো করবেন কিনা বলেছেন। সেটা ডিফারেন্ট, আ আ বাট আপনার বলাটা আপনি বলেছেন একজন অভিজ্ঞ মানুষ হিসেবে, একজন প্রাক্তন মন্ত্রী, মন্ত্রীর থেকেও বড় ব্যাপার আপনার যে অভিজ্ঞতা, আপনার যে কানেকশন, আপনার যে বিচক্ষণতা সবকিছু মিলিয়ে আপনি একটা তো সাজেশন দিয়েছেন। আমাদেরই তো গভর্নমেন্ট, আমাদের বাংলাদেশ। তো সেভাবে চিন্তা করলে আপনাদেরটা ঠিক আছে। আপনার আপনি ইউনুস একটা সাহেব যখন আসছিলেন তখন তো ওনার লোকজনকে, আমার বন্ধু বান্ধব যারা ওনার সাথে কাজ করে, তাদের দিয়ে বলছিলাম যে হি শুড ফলো নেলসন ম্যান্ডেলা, ওই না, ইউনিটি ও অফ দ্য উনি নেশন। উনি কিভাবে, উনি যে ভয়ঙ্কর মানুষ। হ্যাঁ, আচ্ছা, ওইটা তো টের পাই নাই, এর আগে তো ওনাকে আমরা খুব সম্মান টের পান করতাম। নাই, টের পান নাই। আচ্ছা, ওইটা কোনো মতেই টের ভাই, পাই নাই যে উনি যে এরকম ছোট লোক স্বার্থ পড়া আর এরকম বিহেভ, আই মিন বেঞ্জিয়ান, মানে ভিন্ডিকটিভ, এটা আগে টের পাই নাই। আগে তো আমরা ইউনুস ভাই হিসাবে ওনাকে সবসময় প্রমোট করেছি, নেতৃত্ব ওনাকে মানুষ করেছেন, ওনার এই অর্জনের পিছনে তো নেত্রীর অবদান সবচেয়ে বেশি। হ্যাঁ, আমরা ওনাকে সারা জীবন আমাদের দেশের গর্ব, নোবেল প্রাইজ পাইছেন আর কি। হ্যাঁ, কিন্তু উনি যে এইরকম হিংসাত্মক লোক, ধ্বংসাত্মক লোক, এই ধরুন ওনার মন, মানে আমরা আওয়ামী কোনোদিন লীগের, মানে কল্পনা করি। আমাদের আমাদের আইরনিটা হচ্ছে, আমাদের আইরনি না, আমাদের দুঃখটা হচ্ছে আওয়ামী লীগ কোনো কিছুই টের পায় নাই। আওয়ামী লীগ বুঝতে পারে নাই যে জামা ইউনুস এরকম একটা ভয়ঙ্কর মানুষ। আওয়ামী লীগ বুঝতে পারে নাই যে আওয়ামী লীগের পিছনে এত বড় ষড়যন্ত্র হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ কিছুই কিচ্ছু টের বুঝতে পারে পায়নি, না। তো কিছুই এটা তো টের একটা পায়নি। খুবই এটা মানে, বাহাবা বাহাবা। হ্যাঁ, আওয়ামী লীগ এটা দুইটা নিয়ে এটা ব্যস্ত মানে ছিল। একসেপ্টেবল না আর হ্যাঁ, কি। ভাই, এটা আমি বলতে আওয়ামী চাই। লীগ আওয়ামী লীগ দুইটা নিয়ে ব্যস্ত ছিল, একটা দেশের প্রবৃদ্ধি বাড়াবে, জিডিপি বাড়াবে, আর আরেকটি হচ্ছে দরিদ্র মানুষের এতে খাওয়ার দেবে, তাদের একটা ডিসেন্ট লাইফ দেবে, সুন্দর জীবন দিবে, এই সেটা দুইটা ঠিক আছে, নিয়েই কিন্তু অ্যাট দ্য ছিল। সেম টাইম আর অন্য কিছু ওই যে ষড়যন্ত্র, এইসব আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, তাই ষড়যন্ত্রের চাবিকাঠি কিছুই কিন্তু বুঝে নাই। রাজনৈতিক দলের তো এই যে এই বিপর্যয়টা তো আসতোই না। রাজনৈতিক দলের সব কৌশল, কূটনীতি সবকিছুই তো দেখতে হয় ভাই। আচ্ছা ইয়েস, ভাই, আমি দিস একটু, ইজ ট্রু। আপনার যেহেতু বলছিলেন একটা ফাঁকে আপনি কিন্তু বললেন যে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ইউনুসের সময় যে একটা ভয়ঙ্কর ভাবে একটা হেট্রেড পার্শ্ববর্তী দেশের দিকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেটা কথা আপনি বলেছেন। বিগত ১.৫ বছরে আওয়ামী লীগের যখন সবচেয়ে খারাপ সময়, তখন একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, এই দলের বিশ্বে ভারত ছাড়া তেমন কোনো বন্ধু রাষ্ট্র বোধহয় নেই। রাশিয়া আছে বলে, কিন্তু রাশিয়া আসলে নিজের ইউক্রেন নিয়ে একটা জেরবার অবস্থার মধ্যে আছে। দীর্ঘ ২ যুগের মতো ক্ষমতায় থাকার পরেও আওয়ামী লীগ কেন এভাবে বন্ধুশূন্য হয়ে গেল? একটা দলের চরম ব্যর্থতা, এটা কি দলের চরম ব্যর্থতা না? আর এই ব্যর্থতার মূল্য দিতে হচ্ছে দলকে, দেশের মানুষকে, স্বাধীনতার পক্ষের শক্তিকে। আপনি কি বলবেন? না শুনে, এগুলো থিওরিটিক্যালি খুব বলা যায়। আওয়ামী লীগ বন্ধুবিহীন জন। আওয়ামী লীগের সাথে সব দেশের খুব সুসম্পর্ক ছিল। আচ্ছা। ইউরোপ বলেন, ইউরোপ প্রথম বাংলাদেশে একটা বড় রকমের অনুদান দেওয়ার, আওয়ামী লীগ সুসম্পর্ক। কিন্তু এই ইউনূস সরকার আসার পরে যে আওয়ামী লীগ ওদের সাথে সম্পর্কটা রাখতে পারেনি, ওদের সাথে তথ্যগুলো বিনিময় করতে পারেনি। ওকে। আমার মনে হয় সেইখানে বড় গ্যাপ হয়েছে। শুধু ভারত না, ভারত ওয়ান অফ দ্য ম্যানি, সব দেশের সাথে আওয়ামী লীগ, দেখেন আওয়ামী লীগের সম্পর্ক, আপনার ধর জাপান, সেই জাপান থেকে অত ভালো সম্পর্ক, $6 বিলিয়ন তারা আমাদের লোন দিয়েছে। আপনার মনে করেন ইউরোপিয়ান আগের কোনোদিন বাংলাদেশের দিকে পয়সা দেয় না, কিন্তু এই আওয়ামী লীগের আগে, পরিবর্তনের আগে তারা $4.5 বিলিয়ন দেওয়ার একটা প্ল্যান নিয়েছে। আপনার আওয়ামী লীগের সাথে কাতার সাথে আমরা দীর্ঘমেয়াদী চুক্তি। তারপরে আপনার মনে করেন আমেরিকার সাথে বহুবিধ সম্পর্ক, 10 ধরনের মাল্টিফেরিয়াস সম্পর্ক আমরা তৈরি করেছি। সুতরাং ওইটা ঠিক বলা যাবে না। আমাদের সময় বিভিন্ন দেশ, আওয়ামী লীগের সময় ইউই বলেন, সৌদি আরব বলেন, ভিসা দেওয়া শুরু করে, চাকরি দেওয়া শুরু করে, এগুলো এখন তো সব আপনার ইউই বন্ধ করে দিচ্ছে, অনেকেই বন্ধ করে দিচ্ছে। সুতরাং এইটা ঠিক হবে না যে আওয়ামী লীগের, তবে যেটা হয়েছে আওয়ামী লীগের এই ইউনুসের পিয়ার ইজ ভেরি স্ট্রং। আর যখন আওয়ামী লীগ বাদ পড়লো, আওয়ামী লীগ কেন বাদ পড়লো, তাদের কি অপরাধ, এই যে মৃত্যুর কথাই বলি, এরা একটা আহামরি নাম্বার দিয়ে দিল, ইউএন ওইটা গ্রহণ করে ফেললো। ইউএন গ্রহণ করে নাই, ওইটা কিন্তু ইউএন কোন রিপোর্ট না, ওটা ওই হ্যাঁ, আপনি বুলকার তুর্কের। বলেছিলেন আরেকটা, হ্যাঁ, আমাকেই বলেছিলেন যে ইউএন হ্যাঁ, গ্রহণ করে না এটা এটা। বুলকার তুর্কের রিপোর্ট। হুম। সুতরাং আমরা এগুলোতে যেখানে যেখানে স্টেক হোল্ডারকে জানানো আমরা জানাতে পারিনি, আওয়ামী লীগ সেই তথ্যগুলো সংগ্রহ করতে পারেনি, এবং তথ্য সংগ্রহ করেও সেইগুলো পৌঁছাতে পারেনি।
কারণ এইগুলো পৌঁছাতে হলে অন্য ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়, আমাদের প্রায় ক্ষেত্রে এগুলো নাই। আমরা বাংলার উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছি। হ্যাঁ, সামহাও আমরা অফিসার নির্ভর হয়ে গেছি। আগে আমাদের তথ্য অফিসারের থ্রুতে বিভিন্ন দেশে পাঠাতাম, এখন আমাদের অফিসার নাই, তাই আমরা কাউকে কোনো তথ্য দেইনি। হ্যাঁ, সেইখানে আমাদের সেকেন্ড চ্যানেল কিছুই নাই। হোয়ার এই ইউনুসের এই পিয়ার সেকশনটা দেখেন, কত নোবেল laureate-কে দিয়ে তার তাকে ওয়েলকাম করিয়েছে। তার যে পিয়ার সিস্টেম, এইটা অন্যের জন্য অনুকরণীয়। এত ভালো পিয়ার সিস্টেম। এখন আপনি যদি এই বিদেশের সাথে আলাপ করেন, সে প্রথম বলবে ইউনুস তোমাদের হিরো। সে প্রথম বলে ইউনুস হি ইজ ব্যাংকার টু দ্য পুয়ার। এরকম ভালো মানুষ আর কোথাও হয় না। ইজ সাচ এ গুড ম্যান। তোমরা তারপরে আপনি তার অর্জনের এক একটা ফিরিস দিতেন, বলে উই ক্যানট বিলিভ ইট। হ্যাঁ, ইজ ইট ট্রু? ইজ ইট ট্রু যে আন্ডার হি যে সেখানে লিঞ্চিং করে মেরে ফেলতেছে? ইজ ইট ট্রু? ওরা বিশ্বাসই করতে চায় না। তার মানে আমরা তথ্যগুলো ঠিক মতো প্রকাশ করতে ব্যর্থ হয়েছি। সেই জন্য তার প্রতি এত আপনার কি বলবো, মানুষ, পিপুল আর নট ম্যাড, পিপুল তথ্য জানতে চায়। আমি মুখে বলে দিলেই হবে না। আমি তথ্য দিয়ে কথা বললে মানুষ বাই এন্ড লার্জ ইজ ভেরি এথিক্যাল। তখন তারা এই স্বার্থের জন্য কেউ আনএথিক্যাল হতে পারে, কিন্তু বাই এন্ড লার্জ পিপুল আর ভেরি এথিক্যাল। আমরা সেই ক্ষেত্রে আমি মনে করি ব্যর্থ হয়েছি। আহ, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে মানে বিশ্বের বড় বড় সমস্ত রাষ্ট্র এই বিএনপি সরকারকে নতুন যে ল্যান্ডস্লাইড বিজয়কে অভিনন্দন জানিয়েছে। সবার আগে জানিয়েছে হচ্ছে ভারত। ভারত এই অভিনন্দনটা জানিয়েছে, হুইচ ইজ গুড। এর মধ্যে দেখলাম, লক্ষ্য করলাম, কিছু আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা, যাদের নেতারা বা মানুষরা, সমর্থকরা, তারা এলাকার ভিত্তিকা, আপনার যেটা বললেন যে জোর জবরদস্তি করেও নিচ্ছে, আবার অনেকে অভিনন্দন জানাচ্ছে। কিন্তু আবার আমরা যখন সোশ্যাল মিডিয়া বা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখি, সেখানে তারা এই ভোটটাকে মানছে না বা বিপরীত কথা বলছে, নেগেটিভ কথা বলছে। মনে হচ্ছে একটা ভয়ঙ্করভাবে একটা কোঅর্ডিনেশনের অভাব। এই অবশ্যই। কোঅর্ডিনেশন, ভীষণভাবে একটা কোঅর্ডিনেশনের অভাব। এত বড় একটা রাজনৈতিক দল, প্রথম প্রথম যখন নাকি 5ই অগস্টের পরে বলা হতো হ্যাঁ মাত্র এরকম সরকার পতন হয়েছে, এত বছর ক্ষমতায় থাকার পরে তারা হতবিহ্বল হয়ে গেছে। বাট এখন তো এটা একটা কৌশলগত বিষয় থাকতে হবে না ভাই? এখন এই যে নো ভোট, নো ভোট, নো ভোট, এরকম একটা ক্যাম্পেইন হলো, তারপরে হোয়াট নেক্সট? এই নির্বাচনটা হলো এই একটা। এই তো নো ভোট, নো ভোট, এইটা একটা ক্যাম্পেইন হলো সোশ্যাল মিডিয়াতে। কিন্তু এই তৃণমূলের, আওয়ামী লীগের নেতা ফেতাদের বলা হলো বর্জন করো, তারা বাড়িতে বসে থাকলেন। হ্যাঁ, বর্জন করলে প্রতিহত করার কোনো চিন্তা ভাবনা করেননি, এবং প্রতিহত না করে সুন্দর নির্বাচন হয়েছে। তবে হ্যাঁ, আওয়ামী লীগ প্রভ করলো যে তারা নির্বাচনমুখী দল, তারা সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে, তাই নির্বাচনকে তারা বানচাল করার চেষ্টা করেনি। তারা যদি বানচাল করার সেটা চেষ্টা ঠিক করতো আছে, সেটা তাহলে, এক ধরনের কৌশল, কিন্তু মনে হচ্ছে কি কোনো কোঅর্ডিনেশন নাই, কোনো মেসেজ নাই ইয়েস, নেতৃত্ব আই স্থানে এগ্রি উইথ যাদের। ইউ, কোনো কোঅর্ডিনেশন নাই। এই যে কিভাবে সবাই নিজে নিজেই যা করার করতেছে এবং হতাশার মধ্যে আছে, এটা হতাশার, এখনো হতাশাই চলতেছে। আর সবাই আচ্ছা, যেহেতু ঘর বাড়ি ছাড়া, সুতরাং সেই এলাকায়, নিজের এলাকায় কি হচ্ছে না সেটাও জানে তো না। মানে কি প্রায় এই লোকই তো হতাশা ঘর নিয়ে বাড়ি আওয়ামী ছাড়া। লীগের ফিরতে কতদিন লাগতে পারে ভাই? ইট অল ডিপেন্ডস অন আওয়ামী লীগের আহ, আপনার লিডারশিপের উপরে। হ্যাঁ, এবং সেইখানে কিছু স্যাক্রিফাইসের দরকার। অন্য কেউ তাকে বসায় দিবে না। বসায় দিতে পারবে না। হ্যাঁ, অন্যের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজের উপরে আত্মবিশ্বাস বাড়াতে হবে, এবং এই আত্মবিশ্বাসের জন্য কিছু স্যাক্রিফাইস হবে। কিন্তু আওয়ামী লীগ এত বড় দল, সেটা প্রমাণ দিতে হবে। আমি বলি যে বাংলাদেশের জেলের, সর্বমোট জেলের মানে কি বলে ক্যাপাসিটি ইজ অনলি 42,000। এখন প্রায় 4 লক্ষ লোক। আপনার 10 লক্ষ যাক যাক না কেন, দেখেন কত লোক নিয়ে রাখতে পারে। আর কিছুদিন পরে আর্মিতে উঠে যাবে, তখন তো আওয়ামী লীগের লুকানোর ভয়ের কোনো কারণ নাই। তখন দেশ শুড বি অন দ্য রোড। আমরা কিসের, এই যে তারিক সাহেব আসছেন ভালো, তাকে আমরা কিছুদিন সময় দিব,
কিন্তু তারপরে আমাদের স্ট্র্যাটেজি নিতে হবে যে তিনি যদি এই না করেন, আমাদের বক্তব্যগুলো না শুনেন, তাহলে তার বিরুদ্ধে আন্দোলন শুরু করা দরকার। আমি তো মনে করি আন্দোলনের কোনো বিকল্প নাই, এবং আওয়ামী লীগ চাইলে, কারণ এত বড় দল, এখন আওয়ামী লীগের দেখেন গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গেছে। হ্যাঁ, আওয়ামী লীগের দুর্বলতা ছিল, কিন্তু বড় দুর্বলতা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা, আমাদের যে দলটা, এটা বড় দুর্বল। কারণ বহু জায়গায় আমাদের এই নেতারা আছেন 10-20 বছর ধরে একই নেতা আছেন, এদের আপনার সেই স্পিরিটটা কমে গেছে। আমার মনে হয় ইউ হ্যাভ টু লুক ফর নিউ পিপল, নিউ নিউ ব্লাড। পিপল। আচ্ছা, আমি একদমই অন্য আমরা একটা তো বুড়ো বিষয় মরে যাওয়ার টাইম হয়ে গেছে, উই আর গন। হ্যাঁ, এখন সেইগুলো ইয়াঙ্গার জেনারেশন, গত 15-20 বছর আওয়ামী লীগ কোনো ইয়াঙ্গার জেনারেশনকে দলে আনে নাই। দেখেন, আপনার বিদেশের, আপনি আপনার কানাডার কথাই বলেন, কানাডার ভদ্রলোকদের কাছে আওয়ামী লীগ যায় নাই। আওয়ামী লীগ যারা করে কোটি কতেক কয়জন, তারা নিয়ে থাকে। হ্যাঁ, আর যে ইয়াং একটা গ্রেট জেনারেশন হচ্ছে, ওদের দ্বারে কাছে যায় না। আর ওরা যদি কেউ ঢুকে স্বেচ্ছায়, তাকে বের করার জন্য সবাই বিভিন্ন রকম ফন্দি ফিকির করে। এটা দুঃখজনক। এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা আওয়ামী লীগ নিয়ে পুরোটা সময় কথা বললাম, আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনার সাথে আরেকটা বিষয়ে কথা বলতে চাই। আমরা দেখেছিলাম যে ওয়াশিংটন পোস্ট বা কি খবর আসছিল, যেটা লিক হয়ে গেল, এবং জানলাম যে ওখানে মানে জামাতকে বোধহয় পশ্চিম, বিশেষ করে যুক্তরাষ্ট্র জামাতকে ব্যাকআপ দিচ্ছিল। এবং বিএনপির অবস্থা আসলে দলীয়ভাবে বাংলাদেশে খুবই খারাপ অবস্থা, এরকম টেম্পো স্ট্যান্ড দখল, এই ধরনের কিছু একটা উঠে গেছিল যে, এবং বিশ্ববিদ্যালয়গুলো সব শিবির পাশ করে গেল। এরকম অবস্থায় মনে হলো যেন কোনো একটা অদৃশ্য কারণে সমস্ত কিছু চেঞ্জ হয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়ে গেল। বাট আমি একটা খবর দেখছিলাম যে অনেকে বলে যে ভারতের একটা প্রচ্ছন্ন মানে সাপোর্ট বিএনপির মধ্যে ছিল। কিন্তু মজার একটা ব্যাপার, আপনি জামাতের যতগুলো সিট জামাত পেয়েছে, হুম, জামাত যতগুলো সিট পেয়েছে বর্ডার এলাকাতে সবগুলো মোস্টলি জামাত উইন করে গেছে। আপনি যদি নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা, ওই বেল্ট, হ্যাঁ, এদিক দিয়ে মেঘালয়ের এদিকে সেভেন সিস্টার যেদিকে ঘোরা, এটা একটা, খুলনা বা হ্যাঁ, সাতক্ষীরা, সাতক্ষীরা, খুলনা, এইগুলা, হ্যাঁ, সমস্ত জামাত ক্যান্ডিডেট পাশ করেছে। এটা একটা সিগনিফিকেন্ট। আরেকটা জিনিস দেখলাম যে ক্যান্টনমেন্টের ভিতরে যে দুইটা সেন্টার, সেই দুইটা সেন্টারে তারেক রহমানের থেকে বেশি ভোট পেয়েছে জামাতের ক্যান্ডিডেট। এই দুইটা বিষয় মনে হচ্ছে যেন সব ঠিক হয়ে যাবে, আমাদের যে জঙ্গিবাদী উত্থান এগুলা আস্তে আস্তে কমে যাবে, একটা ডিসমেন্টাল করা হবে। কিন্তু এটার কি একটা ব্যাখ্যা আপনার কাছে মনে হয়? এটা নিয়ে কিন্তু ভারতীয় হ্যাঁ। সংবাদ মাধ্যম আপনার তোলপাড়। প্রথম যখন ওয়াশিংটন পোস্টের নিউজটা বের হলো, জি, আমি মনে করলাম সেটা হচ্ছে জামাতের পিয়ার। জামাত জনগণের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য এই নিউজটা ছাপিয়েছে যে আমেরিকা তাকে সাহায্য করতেছে, ওকে, তাতে বাঙালিরা মনে করবে আমেরিকা তার সাথে আছে। এইটা তাদের পিয়ার, এবং এইটা সম্পর্কে আমার, কারণ এইখানে যে তথ্যগুলো ছিল যে কনভারসেশন হয়েছে, সেটা তিনি আবার রেকর্ড করেছেন। ইউএস এম্বাসিতে ঢুকতে গেলে আপনার সেলফোন সব ইলেকট্রিক বাইরে রেখে যেতে হয়, কোর্টে নিয়ে যাওয়া। কনভারসেশন এইভাবে উনি সংগ্রহ করে ফেললেন, এটা আমার সন্দেহ ছিল। আর দ্বিতীয়ত ছিল যে জামাতের প্রিন্সিপালের সাথে আমেরিকার প্রিন্সিপালের এত গরমিল। তবে হ্যাঁ, কোনো একটা স্বার্থ উদ্ধারের জন্য হয়তো স্বল্পকালীন সময়ের জন্য না, কিন্তু ওদের কিন্তু প্যাম্পার করতে অনেক পারে। বছর যাবৎ কিন্তু যুক্তরাষ্ট্র বলে আসছে তারা একটা জামাতকে একটা মডার্ন ইসলামিক রাজনৈতিক দল হিসেবে ওনারা দেখতে চাইছেন বা দেখছেন। এটা কিন্তু না, বলে তারা আসছিল মনে করে যে যুক্তরাষ্ট্র জামাত একটা ডেমোক্রেটিক দল, ডেমোক্রেটিক কারণ তাদের ইসলামী, হ্যাঁ। মধ্যে নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রেসিডেন্ট হয়। হ্যাঁ, কিন্তু জামাত যে মহিলাদের দেয় না, সেইটা তারা জেনেও এটা ইগনোর না করে, জানার চুপ ভান করে করেন। বসে। হ্যাঁ, তো যে তার, আর জামাতের যে রেডিক্যাল যা গ্রুপ আছে, তারা ইনফিডেল, সৎ বিধর্মীয় হলে মেনে ফেললে বেঁচে যাবে, এই প্রিন্সিপালে এখনো বিশ্বাস করে। যা ইউএসএ আপনার পশ্চিমা দেশ অনেকে এটা এখনো মনে করে না।
মনে করে এটা হয়তো মানে জামাত বিদ্বেষীরা এরকম করছে। যাই হোক, আচ্ছা, আপনি যেটা বলছেন জামাত ওই বর্ডারিং শহরগুলোতে, আই ডোন্ট নো, এটা একটা ইনভেস্টিগেট করতে হবে কারণটা কি। তবে আমার জেলায় আমি প্রথম দিকে যখন ওই ভোটাভুটি শুরু হলো, তখন আমার এই দলের বলের কাছে আমি ফোনে শুনলাম যে আপনার এই রাত্রেবেলা এই পোলিং বুথগুলোতে, এই সেন্টারগুলোতে আর্মি সহায়তা করতেছে জামাতকে এই স্টাফিং করার জন্য। এটা খুব স্ক্যারি, যে তারা সহায়তা করে কিংবা হ্যাঁ, তারা এরা এইগুলো ভেরি মানে স্ক্যারি। হয়তো কোনো ওখানকে কোনো ব্যক্তি বিশেষের কারণে এমন হয়েছে। আমি আমি বিশ্বাস করি যে আর্মি তারা নিরপেক্ষ ছিল, কিন্তু কোনো ক্ষেত্রে যদি অভিযোগ এসেছে, অভিযোগ হয়তো আগামীতে অনুসন্ধান করে জানতে হবে যে কেন এই ধরনের পাবলিক মনে করেছে। হ্যাঁ, তো আমাদের বিভিন্ন বাহিনীতে যথেষ্ট জামাতপন্থী লোক আছে। তারা, এদের একটি কারণ, তারা ইতিহাস জানে না, আর যেই ইতিহাসটা আমরা বলেছি তারা ওটা বিশ্বাস করে না। এই এর জন্য না দায়ী ভাই, আমি সব। জানতে চাইছিলাম যে আপনার কি মনে হয় কোনো সিগনিফিকেন্স আছে যে এই যে বর্ডারিং এরিয়াগুলোতে সব না, জামাত আমি ঢুকে ঠিক গেল? জানি না এটা, আই ক্যানট সে এক্স্যাক্টলি, ওকে, বাট ইট ইজ ট্রু যে বর্ডারিং এরিয়াতে ওদের জামাতের প্রভাব দেখা যাচ্ছে মানে বেশি বেশি। একদম পাশ করে চলে আসলো বারবার তারা। ইউনুস আই হ্যাভ গভর্নমেন্ট নো বারবার, আইডিয়া। ইউনুস গভর্নমেন্ট কিন্তু বারবার বলছিল সেভেন সিস্টার, সেভেন সিস্টার। মানে কোথায় যেন একটা মনে হচ্ছে যে শেষ হইয়াও হইলো না শেষ, এই টাইপের একটা ব্যাপার, যে নির্বাচনটা তবে হলো, যে নতুন যে সরকার আসবেন তাদের চ্যালেঞ্জের শেষ নাই। They will চ্যালেঞ্জের have, শেষ। yeah, they will face a lot of music. ওকে, আর এবং একটা বিষয়, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি, আপনি আমাকে অনেক যে সময় দিয়েছেন। আমি একটা বিষয় জানতে চাই, এই যে মনে করেন নতুন যে সরকারটা হবে, আহ, যেহেতু বিএনপির সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, এখানে এই যে গণভোট, জুলাই সনদ, এগুলো নিয়ে যে একটা ধোঁয়াশা, যেটা বললেন যে মানে কোনো প্যারামিটার ছাড়িয়ে চলে গেছে, রিয়েল ভোট এবং কাস্টিং ভোটের যে ইয়াটা ওনারা দেখিয়েছে, আপনি আমাকে পাঠিয়েছেন একটা ইয়া, এই যে একটা অবস্থা, এই অবস্থায় তারেক রহমানের স্ট্যান্ডটা কি হতে পারে? আপনি কি কোনো গেস করতে পারেন? বা মানে এটাকে সে, এই উত্তরণটা সে কিভাবে করবে? আপনার এই যে গণভোট জিনিসটা তো আমরা এখনো জানি না। না। এই যে 86টা 84টা ইস্যু এবং ইম্পর্টেন্ট ইস্যু, সবগুলো জানি না। একটা দুটা জেনেছি, যেমন প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে পারবেন না, এইটা জি। শুনেছি। এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে কিসের দায়িত্বের ভাগাভাগি। সেখানে আমার একটা প্রশ্ন হলো, রাষ্ট্রপতি তো সব আপনার ক্রিটিসিজম, সমালোচনার ঊর্ধ্বে, উনি যদি দায়িত্ব নেন তাহলে তাকেও ক্রিটিসিজমের মধ্যে আনতে হবে। তখন সেইটার প্রভিশন কিভাবে তৈরি করবেন ওরা না, তারপরে সেটা আরো আমার একটা একটু আছে খটকা। যে কোনো রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী হতে পারবেন না। হ্যাঁ, ওইগুলো শুনেছি। আর কারণ আমরা শুনেছি, পুরো ওই যে 86টা কি এটা প্রস্তাব আমি সম্ভবই না, জানি আর না, এত কমপ্লিকেটেড করে রেখেছে এটা। আর এত কমপ্লিকেটেড। তবে এই যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, আই থিঙ্ক দিস ইজ এ গুড ওয়ান। কারণ আমাদের দেশে অনেক অবসরপ্রাপ্ত সরকারি, ক্ষমতাবান সরকারি কর্মচারী আছেন, অনেক অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর লোক আছেন, অনেক এনজিওর লিডার আছেন, বছরের পর বছর এনজিওর নেতৃত্ব দিচ্ছেন, অনেক সাংবাদিক আছেন, বছরের পর বছর সংবাদপত্রে তুকর ফোড়াচ্ছেন, অনেক সিভিল সোসাইটি, যদি আমাদের সিভিল সোসাইটির নেতারা প্রায় একটা দল না আরেকটি দলের সামহাও সাপোর্টার, এসব আছেন, তারা সরকারে থাকতে চান, কিন্তু তারা ইলেকশনে কেউ জিততে পারবেন না, কারণ তাদের জনগণের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। সো এই সব লোকের, তাদের এই অভিজ্ঞতা এবং তাদের এই খায়েশ পূরণের জন্য আমি মনে করি উচ্চ কক্ষর প্রস্তাবটা খুব ভালো। এতে আপনি আহ, এইখানে একটা উচ্চ কক্ষে নিয়ে আমার একটা রিজার্ভেশন আছে ভাই। আমি হ্যাঁ, আপনাকে বলি, যেহেতু হ্যাঁ, আলোচনাটা হচ্ছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষের রিজার্ভেশনটা আমার কিরকম, এখন আমার যেটা মনে হচ্ছে, ভোটের হিসাবে, ভোট কাস্টিং, টোটাল ভোটের হিসাবে এটা হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জামাতের ভোট অনেক বেশি, খুব বেশি, যে জামাত সেই বিচারে অনেকগুলো উচ্চ কক্ষে তারা প্রতিনিধি দিতে পারবে। তো সেক্ষেত্রে তো আমাদের এটা তো একটা প্রবলেম, কারণ হ্যাঁ, সেটা জামাত সেটা যে আপনার আমাদের ফান্ডামেন্টাল একটা রাইট। তবে আমি ইন প্রিন্সিপাল উচ্চকক্ষ এই জন্যে যে এই যে খাস, তাদের অনেক শখ, হ্যাঁ, সরকারের একটা অংশ হবেন, কিন্তু হতে পারেন না।
তাদেরই নিয়ে আসার ফলে এই তারা সারাক্ষণ সরকারকে অচল করার চেষ্টায় থাকবেন না। তবে আমি সেখানে একটা প্রস্তাব করি, যারা এখানে আসবেন এরা সবাই অবস্থাপন্ন এবং ভালো, সুতরাং তাদের সরকারের কোনো আপনার ওই সুযোগ সুবিধা বেতন ভাতা এগুলো যেমন লর্ডদের কোনো বেতন ভাতা দেয় না, তাদেরও এই ক্ষেত্রে এরকম যে তারা মানে উচ্চ কক্ষে থাকবেন বেসরকারি অ্যাজ এ ভাবে জুরি স্বেচ্ছায় বোর্ডের কাজ, মতো, হ্যাঁ স্বেচ্ছায় কাজ করবেন, এবং এইটা করলে ভলান্টিয়ার জব। খুব অনেক ভালো হবে এবং তখন অনেকটুকু আপনার মোর পজিটিভ তারা সাজেশন দিতে পারবেন। আর এই ইউএসএ তে যেমন যেমন সিনেট হচ্ছে কি ইলেক্টেড, ডাইরেক্টলি ইলেক্টেড, আমাদের তো এটা কিসের প্রপোর্শনাল বেসিসে নিবে পার্টিগুলো, সেইখানে আমার যেতে মনে হয় যে তাদের এই সিদ্ধান্ত গ্রহণের যেটা ইট হ্যাজ টু বি ব্যাটেড বাই দি পার্লামেন্ট, পার্লামেন্টের সবচেয়ে সর্বময় ক্ষমতা। ইউএস এর বাজেটটা যে সব পার্লামেন্ট কংগ্রেস করে, নট সিনেট, সিনেট ওইটা অ্যাপ্রুভ করবেন কিংবা না অ্যাপ্রুভ করতে পারেন এইটুকু। হ্যাঁ, তবে উচ্চ কক্ষের মধ্যে ওই যে অ্যাম্বাসেডর নিয়োগ, আমি এটা হিয়ারিং শুরু করেছিলাম, অ্যাম্বাসেডর নিয়োগটা উচ্চ কক্ষের এখন পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব, কিন্তু ওটা দায়িত্ব খুব সীমিত। আমি মনে করি যে উচ্চ কক্ষের মধ্যে একটা পাবলিক হিয়ারিং হবে, জাজ কে হবেন, যে আপনার সেক্রেটারি কে হবেন, আপনার কোনো প্রতিষ্ঠানের হেড কে হবেন, আপনার অ্যাম্বাসেডর কে হবেন, এই উচ্চ কক্ষে এইটা একটা ডিবেট করা যেতে পারে, তাহলে স্বচ্ছতা হয়তো বাড়তে পারে। যাই হোক, এটা তো তবে এইসব মানে এটা তো ব্যাপারে এই আমাদের যে সংবিধানের তো পুরো ব্যাপারটাই তো বদলে যাবে। আর এই যে সংবিধানের পরিবর্তন, আমি এটা জানি না ওনারা কি করতেছেন, তবে এই বিদেশি লোকগুলো এগুলো তৈরি করেছে, বদিউল আলম মজুমদার সাহেব, আলী রিয়াজ, সবই আলী আমেরিকান লোক, তারাই তৈরি করেছেন। তারা কিভাবে তৈরি করছে আই হ্যাভ নো আইডিয়া। আমি যে প্রস্তাব দিয়েছিলাম, সবসময় দিয়ে থাকি, আওয়ামী লীগও দিয়েছি, যে জেলায় জেলায় জেলা সরকার, নির্বাচিত জেলা সরকার, তাহলে দেশে প্রতিযোগিতা বাড়বে এবং সত্যিকারের ডেমোক্রেসি তৈরি হবে। জেলায় জেলায় জেলা সরকার, এটা বঙ্গবন্ধু শুরু করেছিলেন অ্যাপয়েন্টেড, বাট ওনারও শখ ছিল ইভেন্চুয়ালি নির্বাচিত লোক হবে। এইটা করলে মনে হয় আমাদের এই যে যেটা বলে কি একনায়কত্ব কমবে, মানে আর ক্রাইসিসটা কমবে, যে মানে আর ব্যুরোক্রেটিক ডিস্ট্রিবিউট করা হবে, প্রপার ডিস্ট্রিবিউট, এটা মনে করছেন? ব্যুরোক্রেটিক পাওয়ার এই যে বাংলাদেশের ট্রান্সফার, এগুলো তখন সব বন্ধ হয়ে যাবে। আমেরিকাতে কোনো ট্রান্সফার নাই, ফেডারেল গভর্নমেন্টের কয়েকটা জব ছাড়া। আপনি মনে করেন ম্যাসাচুসেটসে কাজ করেন, এখন আপনি অন্য জায়গায় কাজ করতে চান, তাহলে ওখানে এটা রিজাইন দিয়ে ওখানে যাবেন। হ্যাঁ, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, যখন থেকে ট্রান্সফার হবেন না। তো এইগুলোতে ওই তদবির তদবির ব্যবসা অনেক কমে যাবে। আমার তো মনে হয় আমাদের অধিকাংশ 10-12টা মন্ত্রণালয় ছাড়া বাকি সব মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার স্থানীয় সরকারের কাছে দিয়ে দেওয়া, ওই জেলায় জেলায় জেলা সরকারের কাছে। আপনার এই অল মিনিস্ট্রির দায়িত্ব যেগুলো এখন আমাদের অহেতুক এটা রেড টেপ বেড়ে, এগুলো আমার অনেক, আমার বই পড়তে পারেন আমার প্রস্তাবগুলো এগুলো নিয়ে। তারা যে সংস্কার করলেন ওই দিকে যদি যেতেন তাহলে কিছু মূল কাজ হতো। সংস্কারের নামে বাহতাবাজি তিনারা করেছেন, দেশ ধ্বংসের একটা পায় তারা করেছেন, এবং এই রেফারেন্ডামটা একটা দেশ ধ্বংসের ভুয়া, এবং ভুয়ার একটা নমুনা আপনাকে দিয়েছি যে 3,19,000 ভোট, ভোট পড়েছে 7,81,000। Can you believe it? এটা অত উৎসাহী সরকারি কর্মচারীরা ওই স্টাফিং করেছে। ওকে, আপনি আমাকে অনেক অনেক সময় দিয়েছেন। আমরা নির্বাচিত শপথ গ্রহণ করুক, তারপর সবকিছু মিলিয়ে হয়তো মাসখানেক পরে আবারও আপনার কাছে একটু সময় চাইবো যে আরেকটা ফলো আপ করা যায় কিনা। তখনকার পরিস্থিতিতে হয়তো আপনি আরো কিছু আমাদের সাথে অ্যাড আপ করতে পারবেন। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা জানাই। তবে আমি যেটা বলি আমার দল বলবে যে আপনার আমাদের যোগাযোগ বাড়াতে হবে, এবং আমরা যোগাযোগটা কোথায় বাড়াবে? মানে বিশ্বের বিশ্বের সবার সাথে, কারণ আমাদের যোগাযোগ বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, বিভিন্ন সরকারের সাথে আমাদের এখন। আমি এই যখন বন্দী ছিলাম বাংলাদেশে, হ্যাঁ অনেক মাস বন্দী ছিলাম, তখন আমি কিছু ড্রাফট পাঠিয়েছিলাম আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে, যিনি পররাষ্ট্রমন্ত্রী, আমরা এই নতুন সরকার হওয়া পর্যন্ত তাদের মনে করি, তাকে বলেছিলাম যে আপনি আপনার কাউন্টার পার্ট সবাইকে আপনি চিঠি পাঠান,
অ্যাজ এ ফরেন মিনিস্টার অফ বাংলাদেশ, যে এই দুর্ঘটনা হয়েছে, এইরকম ইউসারাপশন অফ পাওয়ার হয়েছে, ডাকাতি হয়েছে, এগুলো তথ্য দিয়ে, ন্যারেটিভ দিয়ে আপনি চিঠি পাঠান সবার কাছে। আমরা কিছু পাঠাইছি বলে আমার মনে হয় না, কেউ জানে না যে কি হয়েছে আসলে। সুতরাং এই ইউনূসের ন্যারেটিভই তারা গ্রহণ করেছে, আমাদের থেকে কোনো ন্যারেটিভ কেউ পায় নাই। এই যে ইলেকশনটা হলো, যে একটা ফালতু জ্যানত্যান ইলেকশন হলো, আপনি বলেন সেই ন্যারেটিভটা মিডিয়ার কয়েকটা সোশ্যাল মিডিয়া ছাড়া আর কোথাও আমরা কোনো পাঠিয়েছি একটা ন্যারেটিভ অন্যান্য রাষ্ট্রগুলোকে, স্টেক হোল্ডার গুলোকে, কিংবা ইলেকশন অবজারভার যারা গেছে তাদের কাছে পাঠিয়েছি কিনা সন্দেহ আমার। এইসব ব্যাপারে আমার মনে হয় আমরা খুব দুর্বল। We should have prepared a narrative our own and should distribute to everyone. Even গত 2024 সালে যখন ইলেকশন হয়, আমি এরপরে একটা ব্রিফিং তৈরি করি খুব কষ্ট করে, কিন্তু সেই ব্রিফিংটা আমরা দিতে পারিনি, আমাদের ন্যারেটিভটা আমরা দিতে পারিনি। আমরা শুধু একটা মিটিং কি করেছি, নাস্তা খাইয়েছে এই পর্যন্ত, কিন্তু আসলে কি হয়েছে সেই ন্যারেটিভ আমরা দিতে পারি দেইনি। I think these are difficulties. হ্যাঁ, মানে নতুন করে আবার আমাদেরকে সবকিছু হয়তো আওয়ামী লীগকে ভাবতে হবে, আপনার রাজনৈতিক দলকে ভাবতে হবে, এবং সমাজের যারা বুদ্ধিজীবী আছে, থার্ড আই, যারা আসলে বাংলাদেশটা ভালো চান, তাদেরকেও তো ভাবতে হবে, তাদেরও তো কাজ আছে। অবশ্যই তাদেরও সমস্ত কাজ তো রাজনৈতিক দলের নয়, বাংলাদেশকে একটা সুষ্ঠু ধারায় ফিরিয়ে আনতে, যেটা এটা তো দেখা যাক, সময় বলে দিবে। আর আপনি ভালো থাকবেন। আল্লাহর মেহেরবান যে তালিবান হই নাই, তালেবান হয় নাই, এটা উপরওয়ালার মেহেরবান। একটু স্বস্তি আল্লাহ চায়নি। একটি ক্ষেত্রে ভয় ছিল যে দুধের তালিবান হয়ে যাচ্ছে। এক মনে আছে ঢাকায় স্লোগান ছিল, রাস্তায় ঢাকায় স্লোগান ছিল, আমরা হব তালিবান, আমরা হব কি জানি, বাংলা হবে আফগান, আমরা হব এরকম, আমরা হব তালিবান, বাংলা হবে আফগান। আমার ভয় ছিল যে ওইগুলো আসতেছে কিনা। না, যাই হোক, বাংলাদেশের মানুষ এটা রক্ষা আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। শুধু দর্শক শ্রোতা, আপনার সময়ের জন্য আশা করি আমাদের আজকের আলোচনা ভালো লেগেছে। আমরা আবারও ভাইকে নিয়ে আসব, নিশ্চয়ই উনি আবারও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেগুলো আসলে আমাদেরকে ভাবতে হবে। আর একটা নতুন সরকার, একটা যেরকমই নির্বাচন হোক, আমাদের এই নির্বাচনটাই ডিফেক্টিভ নির্বাচন, তারপরেও একটা সরকার, সেটা হয়তো বিএনপি গঠন করতে যাচ্ছে। বিএনপির জন্য আমাদের ভাই অনেক কিছু গাইডলাইনও দিয়েছেন। আমার মনে হয় বিএনপিরও নতুন করে সবকিছু, পুরনো অনেক ভুল ভ্রান্তিকে মুছে দিয়ে নতুন করে একটা বাংলাদেশ যদি তারা গড়তে পারে, দর্শক সব বাংলাদেশের মানুষ সমাদর করবে, মানুষ সেটাকে ভালোভাবে লুফে নিবে। কারণ 1.5 বছরের ইউনূসের অত্যাচার থেকে মুক্ত হয়ে একটা সুন্দর সুশৃঙ্খল জীবন চাই, যেখানে বাচ্চারা পড়াশোনা করবে, বাচ্চারা স্কুলে ফিরে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।